2022 সাল থেকে নতুন কারিকুলামে নবম দশম শ্রেণীতে থাকছে না বিজ্ঞান বাণিজ্য মানবিক বিভাগ। সংসদে শিক্ষামন্ত্রী হবে সমন্বিত কারিকুলাম। নামকা ওয়াস্তে প্রার্থী দিয়ে নির্বাচনের দিন বর্জন বিএনপির খেলা। সম্পাদক মণ্ডলের সভায় প্রধানমন্ত্রী তৃণমূলকে শক্তিশালী করতে দ্রুত সম্মেলন করার নির্দেশ। এবং বিশ্বে করোনা পরিস্থিতির অবনতি, নিউ ইয়র্কে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। নির্বাচন বর্জন করা বিএনপির খেলায় পরিণত হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নামকা ওয়াস্তে প্রার্থী দিয়ে নির্বাচনের দিন নির্বাচন বর্জন করবে বিএনপি, এটা সবারই ধারণা হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভায় যোগ দিয়ে সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বিএনপি মিথ্যাচারের ব্যাপারে সাধারণ মানুষকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, উপনির্বাচনের দিনে ঢাকার বিভিন্ন পয়েন্টে তারা আগুন দিয়েছে, তা প্রমাণিত। সম্মেলন হওয়ার পর কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর দ্বিতীয় সভা। করোনা সংকটের এই সময়ে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গণভবন থেকে এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দেশ ও মানুষের জন্য আওয়ামী লীগের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, আওয়ামী লীগের প্রতি মানুষের আকাঙ্ক্ষা অনেক, দ্রুত সম্মেলন করা সহ তৃণমূলকে শক্তিশালী করতে দেন বিভিন্ন নির্দেশনা। আওয়ামী লীগ ক্ষমতা আসলে জনগণের উন্নতি করে। আওয়ামী লীগ একটা সংগঠন, আমাদের পূর্বে প্রস্তুতি ছিল। আমাদের অর্থনীতি বলে কি হবে, আমরা সামাজিক উন্নয়নের জন্য কি করতে পারবো, আমরা সামাজিক নিরাপত্তার জন্য আমরা কি করবো, দেশের উন্নয়নটা কিভাবে হবে, আমরা সেদিকে চিন্তা করে কাজ করেছি। কিন্তু আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে এই ব্যাপারে চিন্তা করতে হবে। তাৎক্ষণিকভাবে কোনো কিছু পাওয়াটা বড় কথা না, মানুষের জন্য কতটুকু দিয়ে যেতে পারলাম সেটাই বড় কথা। বক্তব্যে বিভিন্ন নির্বাচনে বিএনপির ভূমিকারও সমালোচনা করেন সরকার প্রধান। ঢাকা ও সিরাজগঞ্জের উপনির্বাচনের দিন রাজধানীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপিকে দায়ী করেন তিনি। উপনির্বাচনে তার নাম আসতে তার ক্যান্ডিডেট দেন, খুব হইচই করে, তারপর ইলেকশনের দিন দুপুরবেলা পার হতে পারে না, তারা নির্বাচন থেকে সরে দাঁড়ায়। এটার জন্য তাদের একটা একটা পরিকল্পিত খেলা, প্ল্যান গেম, এটা এখন আমরা জানি তারা এগুলো করবে। করোনা পরিস্থিতির এই সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন তিনি। দেশের মানুষ যাতে ভ্যাকসিন তৈরি হওয়া মাত্রই পায়, সে লক্ষ্যে 1000 কোটি টাকা আগাম পরিশোধ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে স্কুল খুলে দিয়ে শিক্ষার্থীদের মৃত্যু ঝুঁকিতে ফেলা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জাতীয় সংসদে মুজিব বর্ষের বিশেষ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি কথা বলেন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের আরও বেশি প্রস্তুতি আছে বলেও জানান তিনি। এবার আমরা আরও বেশি প্রস্তুতি নিয়েছি এবং যে ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে বা যেটা এখনও রিসার্চ চলছে, আমরা আগাম বুকিং দিয়েছি যাতে সেটা চালু হওয়ার সাথে সাথে বাংলাদেশের মানুষের জন্য আমরা আনতে পারি। আমেরিকায় কিন্তু স্কুল খুলে দিয়েছিল একটা পর্যায়ে, তারপরে তারা বন্ধ করতে বাধ্য হয়। আবার ইউরোপে দেখা দিল। কিন্তু এই যে ছেলেপেলেগুলি স্কুলে যাবে, বাচ্চারা, শিক্ষকরা বা তাদের গার্জিয়ান সবাই যে তাদের যেতে হবে, এটা একটা সংক্রামক ব্যাধি, এখনও এটা চিকিৎসাই বের হয়নি। তারপর আমরা চিকিৎসা দিচ্ছি, মানুষ ভালো হচ্ছে। তো সেখানে এই ঝুঁকিটা আমরা ছেলে মেয়েদের জন্য কেন নেব? সকলকে আমার আহ্বান যে প্রত্যেকে, যেমন এখন যেটা আসছে যে অন্ততপক্ষে মুখে মাস্কটা পরে থাকা। 2022 সালের নতুন কারিকুলামে নবম দশম শ্রেণীতে বিজ্ঞান বাণিজ্য ও মানবিক বিভাগ থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বৃহস্পতিবার জাতীয় সংসদের চলমান বিশেষ অধিবেশনে তিনি একথা জানান। এ ঘোষণায় শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন শিক্ষকরা।
বিজ্ঞান, মানবিক, বাণিজ্য এই তিনটির যে কোনো একটি বিভাগ বাছাইয়ের মাধ্যমে নবম শ্রেণী থেকে বিভক্ত শিক্ষার্থীরা। বহু বছর ধরে চলে আসা এই রীতির পক্ষে বিপক্ষে রয়েছে নানা মত। হঠাৎ আসলো তারই সমাধান। পরিবর্তন করবার জন্য বৃহস্পতিবার একাদশ সংসদের বিশেষ অধিবেশনে শিক্ষামন্ত্রী জানান, নবম ও দশম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য এই তিন বিভাগের কোনোটি থাকবে না নতুন কারিকুলামে। আমাদের কারিকুলামটি পুরো একটি পর্যালোচনা হচ্ছে এবং খুব শিগগিরই সেটির চূড়ান্ত রূপটি আমরা প্রকাশ করব। সেখানে কিন্তু আমাদের এই সকল ধরনের শিক্ষাতেই বিজ্ঞান, মানবিক, ব্যবসা এই বিভাগগুলোকে আমরা নবম দশম শ্রেণীতে আর রাখছি না। সকল শিক্ষার্থী সব ধরনের শিক্ষা নিয়েই এই স্কুলের 10টি বছর সেটি শেষ করবে। এ ঘোষণায় সাধুবাদ জানিয়ে শিক্ষকরা বলছেন, শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। একই রকম শিক্ষা ব্যবস্থা থাকবে, এতে সকল শিক্ষার্থীরা সব বিষয়ে জানতে পারবে। যখন নবম শ্রেণীতে একটা শিক্ষার্থী ওঠে এবং সায়েন্স পায় না বা নেয় না, তখন তারা এবং তাদের অভিভাবকরা স্বভাবতই মনে করে যে দুর্বল মেধাবী শিক্ষার্থী, তাই তাদেরকে আর্টসে পড়তে হচ্ছে বা কমার্সে পড়তে হচ্ছে। কিন্তু অনেক সময় এটার ব্যতিক্রমও দেখা যেতে পারে। বিজ্ঞান যারা পড়ে সামাজিক বিষয়ে জানে না, আবার যারা আর্টস কমার্স পড়ে তারা বিজ্ঞান বিষয়ে জানে না। এটা একটা ঘাটতি থেকে যায়। নবম শ্রেণীতে গ্রুপ বা বিভাজন করা হয়, তখন একজন শিক্ষার্থী বুঝতে পারে না যে সে কোনটা ভালো, কোন বিষয়টা ভালো বুঝছে বা না বুঝছে। এই সমন্বিত শিক্ষা কার্যক্রম পদ্ধতিতে অবশ্যই সব শিক্ষার্থী সমান সুযোগ পাবে। 2022 সাল থেকে নতুন কারিকুলামে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দেশটা কি মগের মুল্লুক? হাজার হাজার কোটি টাকা পাচার করেও ধরাছোঁয়ার বাইরে থাকবে? 3.5 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে বিদেশে পলাতক পিকে হালদারের বিষয়ে এমন মন্তব্য করেছেন হাইকোর্ট। তাকে ফেরাতে এবং গ্রেফতারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা 10 দিনের মধ্যে দুদক ও সরকারকে জানাতে বলেছেন আদালত। প্রশান্ত কুমার হালদার, ব্যাংকপাড়ায় যিনি পরিচিত পিকে হালদার নামে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে 3.5 কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা পিকে। মাঝে একবার টাকা ফেরতের শর্তে দেশে ফিরতে চেয়েছিল, কিন্তু দেশে ফিরলে গ্রেফতার হতে হবে। হাইকোর্টের এমন আদেশের পর অসুস্থতার কথা বলে আর ফেরেননি তিনি। বৃহস্পতিবার তাকে ফেরানোর বিষয়ে আবারও বসল হাইকোর্ট। পিকেকে ফেরাতে এবং গ্রেফতারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে 10 দিনের মধ্যে দুদক ও সরকারকে জানাতে বলা হয়েছে। পিকে হালদার কোথায় কিভাবে আছে, দুদক তাকে অ্যারেস্ট করার জন্য কি পদক্ষেপ নিয়েছে এবং দুদকের কেসের কি অবস্থান, এগুলি জানার ব্যাপারে একটি সুমোটো রুল ইস্যু করেছেন। আগামী 10 দিনের মধ্যে দুদক নির্দেশ দেওয়া হয়েছে লিখিত আকারে বিষয়গুলি হাইকোর্টকে অবগত করার জন্য। এদিন উচ্চ আদালত বলেন, দেশটা কি মগের মুল্লুক? হাজার হাজার কোটি টাকা পাচারের পরও আসামি ধরাছোঁয়ার বাইরে থাকবে। প্রায় 3.5 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে, সে দেশে আসছে না, হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে চলে যাবে, তাকে মানে বিদেশ থেকে কেন গ্রেপ্তার করা হবে না? এটা তো কারণ মগের মুল্লুক না। দুদক সূত্র জানায়, তাকে গ্রেফতারে ইন্টারপোলকে চিঠি দিয়েছেন তারা। চিঠির জবাব দিয়ে পিকের গ্রেফতারি পরোয়ানা এবং আদালতের আদেশ চেয়েছেন ইন্টারপোল। বর্তমানে কানাডায় রাজার হালে আছেন পিকে হালদার। আফজাল হোসেন, সময় সংবাদ। করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক 5 রুটে ফের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার বিমানের ওয়েবসাইটে বলা হয়, ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমান্ডু, মদিনা ও কুয়েত রুটে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত থাকবে। পরিস্থিতির উন্নতির সাপেক্ষে পরে ফ্লাইট চালুর দিন ও তারিখ জানিয়ে দেওয়া হবে। করোনা মহামারী দেখা দিলে গত মার্চ মাস থেকে বিশ্বের বিভিন্ন রুটে ফ্লাইট বন্ধ হয়ে যায় বিমানের। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় গত জুনে আন্তর্জাতিক রুটে ফের ফ্লাইট চালু হলে পর্যায়ক্রমে 12টি গন্তব্যে চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমান্ডু, মদিনা ও কুয়েত রুটে এখনও ফ্লাইট চালু করেনি বিমান। এর আগে গত 1 নভেম্বর ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়ে 30 নভেম্বর পর্যন্ত করা হয়। এবার প্রবাসের খবর। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। প্রতিদিন 1.5 লাখেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন গড়ে 1,500। এই অবস্থায় নিউ ইয়র্ক সিটির সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
প্রতিদিনই গড়ে 1.5 লাখের ওপর মানুষ কোভিড আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন 1,500-এর বেশি। এই অবস্থায় বৃহস্পতিবার থেকে নিউ ইয়র্ক সিটির সব স্কুল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, তবে বাসায় থেকে অনলাইনে শিক্ষার্থীদের রিমোট লার্নিং অব্যাহত থাকবে। এদিকে গত শুক্রবার থেকে নিউ ইয়র্কের রেস্টুরেন্ট, বার ও জিম রাত 10টার পর থেকে বন্ধ আছে। এছাড়া ধর্মীয় উপাসনালয়, রেস্টুরেন্ট, এমনকি বাসাবাড়িতে 10 জনের বেশি উপস্থিতির উপর নিষেধাজ্ঞা। এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলবার্ট বোরলা এক বিবৃতিতে বলেছেন, তারা এমন এক ভ্যাকসিন বাজারজাতকরণের প্রক্রিয়ায় আছেন যা ভয়াবহ এই মহামারী ঠেকাতে কার্যকর হবে। ইতিমধ্যে ভ্যাকসিনটির জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA এর কাছে আবেদন করা হয়েছে। ফাইজার জানিয়েছে ভ্যাকসিনটি 95% ক্ষেত্রে কার্যকরী। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ। চলতি সপ্তাহে ফ্রান্সে করোনা সংক্রমণের হার কমে যাওয়ায় ও বড়দিনকে সামনে রেখে আগামী সপ্তাহে দেশটিতে লকডাউন শিথিল হতে পারে। এদিকে দীর্ঘদিন পানশালা, রেস্তোরাঁ বন্ধ থাকার কারণে অনেক প্রতিষ্ঠানই দেউলিয়া হওয়ার পথে। ফ্রান্সের প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। ফ্রান্সে চলতি সপ্তাহে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটেছে। গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে করোনা সংক্রমণের হার কিছুটা কম ছিল। যদিও কোনো কোনো সপ্তাহে সংক্রমণের হার কম থাকলেও পরবর্তী সপ্তাহে আবারও পরিস্থিতি খারাপের দিকে গিয়েছে, এমন চিত্র দেখা গেছে। আর এই পরিস্থিতিতে এবং বড়দিনকে সামনে রেখে আগামী সপ্তাহে দেশটিতে লকডাউন শিথিল করা হতে পারে, এমনটাই জানা গেছে দেশটির প্রধানমন্ত্রী জন কাস্তিয়াকের বক্তব্য থেকে। এ সময় তিনি আরও বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আরও নিরীক্ষা করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সময়ে ব্যবস্থা নেওয়া হবে। ভালোর দিকে আমরা দেখতে চাই, তাইলে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলা আমাদের সকলের উচিত। গেল মধ্য মার্চে প্রথম দফা লকডাউন ঘোষণার পর ফ্রান্সে বার রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা করা হয়। তবে মাঝখানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে অনেক বার রেস্টুরেন্ট খোলা হলেও রাজধানী প্যারিসের অ্যাভিনিউ সঞ্জুলজি, আইফেল টাওয়ার ও অন্যান্য দর্শনীয় স্থান ও পর্যটক আকর্ষণীয় এলাকাগুলোর আশপাশের বার রেস্টুরেন্ট খোলা হয়নি। দীর্ঘদিন বার রেস্টুরেন্ট বন্ধ থাকার ফলে অনেক প্রতিষ্ঠানই দেউলিয়া হয়ে যাবার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আগামী বছরের মধ্য জানুয়ারি পর্যন্ত বার রেস্টুরেন্টগুলো বন্ধ থাকতে পারে বলে জানানো হয়েছে। আর এতে করে স্থায়ীভাবে কাজ হারাবেন কয়েক হাজার মানুষ। বন্ধ থাকা বার রেস্টুরেন্ট ও স্পোর্টস ক্লাবগুলোর সরকারি দেওয়া ঘোষিত প্রণোদনা খুব শীঘ্রই পৌঁছে যাবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। যদিও ব্যবসায়ীরা বরাবর বলে আসছেন এগুলো তাদের জন্য পর্যাপ্ত নয়। জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত যদি লকডাউন হয় 2021 সাল পর্যন্ত, অনেক মানুষ বেকার হবে, অনেক কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। আমরা অনেক শঙ্কিত যারা আমরা বাংলাদেশি ব্যবসা এখানে নিয়ে আসি। আমার তো 5-6টা স্টাফ আছে যারা বর্তমানে কর্মহীন অবস্থায় আছে। এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ে আগামী সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আর সেখান থেকেই বিস্তারিত জানা যাবে। আগামী সপ্তাহে লকডাউন শিথিল করা হলে রাতে কারফিউ জারি করা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে পরিস্থিতি যেভাবে ধীরে ধীরে উন্নতি ঘটছে তা ধরে রাখতে হলে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মামুনুল হক বাবু, সময় সংবাদ, প্যারিস। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বলে দাবি করেছেন গবেষকরা। দ্বিতীয় ধাপের ট্রায়ালে থাকা অক্সফোর্ডের টিকা 70-এর ওপর যাদের বয়স তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম বলে গবেষণায় পাওয়া গেছে। 560 জনের দেহে টিকাটি প্রয়োগ করার পর দেখা গেছে কম বয়সীদের থেকে বেশি বয়সীদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বাড়িয়েছে অক্সফোর্ডের এই টিকা। গবেষকদের মতে টিকাটি 18 থেকে 55, 56 থেকে 59 এবং 70-এর বেশি বয়সী এ 3 শ্রেণীর মধ্যেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম। করোনার ভয়াল থাবা থেকে রক্ষা পেতে ভ্যাকসিনকেই একমাত্র ভরসা হিসেবে দেখা হলেও নানা পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল ও প্রস্তুতি নিয়ে চলছে নানা বিশ্লেষণ। লন্ডন থেকে তানভীর হাসানের ক্যামেরায় বিস্তারিত দেখুন শোয়েব কবিরের রিপোর্টে। বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিনের অগ্রগতি সাফল্য দেখালো ব্রিটেনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উপর আস্থা বেশি ব্রিটেনবাসীর। ইতিমধ্যে ব্রিটিশ সরকার মডার্না ভ্যাকসিনের 5 মিলিয়ন ডোজ অর্ডার করেছে। করোনা ভাইরাস মোকাবেলায় এটি 94.5% কার্যকরী বলে দাবি করা হচ্ছে। তবে ভ্যাকসিন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির মাঝে। পরীক্ষামূলকভাবে যেভাবে হচ্ছে সেখানে পরীক্ষার অগ্রগতি হয়তো একদম স্লো, সেই জন্য হয়তো এখানে কনফিউজ এত তাড়াতাড়ি আসতেছে না। এর মধ্যেও নানান জটিলতা আছে,
মানুষের শরীরে প্রয়োগ করার পরে কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এই ভ্যাকসিনটা কবে নাগাদ আমরা পাবো, এই জন্য আমরা যারা জনগণ আছি তারা সবাই এই ব্যাপারে উদ্বিগ্ন। করোনার ভ্যাকসিনের চূড়ান্ত প্রয়োগ নিয়ে ব্রিটিশ সরকার এখনও নানা হিসেব নিকেশ করছেন। ভ্যাকসিন অনুমোদনের পর প্রয়োগের ক্ষেত্রে প্রস্তুতি অনেকটা এগিয়ে গেছে বলে মনে করেন লন্ডনে কর্মরত বাংলাদেশি এই চিকিৎসক। তারা বেশ কিছু কাজ এগিয়ে রেখেছে। এই দেশে ভ্যাকসিন আসলে তারা প্রায়োরিটি ঠিক করে রেখেছে, কারা আগে পাবে, কাদেরকে আগে দিতে হবে এবং কিভাবে এটা পরিবহন করবে, কি ধরনের তাদের স্টোরেজ ফ্যাসিলিটিস থাকা দরকার, কিভাবে কি করতে হবে, সবকিছুই কিন্তু তারা ভিতরে প্রস্তুতি নিয়ে রাখছে। 2 সপ্তাহ পর ব্রিটেনে চলমান লকডাউন শেষ হতে যাচ্ছে। দেশটিতে বর্তমানে গড়ে প্রতিদিন 25,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। ব্রিটেনের এখন প্রতিটি শীতের সকাল শুরু হচ্ছে করোনার আতঙ্কের মধ্য দিয়ে। পুরো বিশ্বের মতন তারাও স্বপ্ন দেখেছিল এই বছরে হয়তো করোনার ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের। তবে তা তো হলোই না, উল্টো করোনার সাথে দ্বিতীয় দফার যুদ্ধে নেমেছে ব্রিটেনবাসী। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ভারতের সরবরাহ ছাড়াই 3 মাস ধরে স্থির দেশের পেঁয়াজের বাজার। আমদানি পেঁয়াজের শতভাগ ভারত নির্ভর বলে রপ্তানি বন্ধ করলেই চরম অস্থির হয়ে পড়ত বাজার। কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জ সহ দেশের ব্যবসায়ীরা গত বছরের অভিজ্ঞতায় নতুন করে নানা দেশের বাজার ধরায় ফিরেছে স্থিরতা। এক্ষেত্রে নীরব ভূমিকা রাখছে দেশীয় পেঁয়াজ। টানা 2 বছর হঠাৎ করে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে লাগামহীনভাবে বেড়ে অস্থিরতার সৃষ্টি হয় দেশের বাজারে। প্রথমবার কেজিতে 300 ঠেকলেও দ্বিতীয়বার 100 পর্যন্ত ঠেকে। এই অবস্থায় নতুন দেশের বাজার ধরে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। ইন্ডিয়া কন্টিনিউ পুরো বন্ধ করে রেখে দেয়, তারপরও বাংলাদেশ ভালো থাকবে। 8 দেশ থেকে পেঁয়াজ এখন বর্তমান বাংলাদেশের মার্কেটে আছে। আমরা ইন্ডিয়ান নির্ভর স্যার, আমরা স্বনির্ভর, নিজেরা স্বনির্ভর হতে পারবো ইনশাল্লাহ। তবে বাজার স্থিতিশীল রাখার পেছনে নীরব ভূমিকা রাখছে দেশীয় পেঁয়াজ। দেশি পেঁয়াজ যেভাবে উৎপাদন হচ্ছে, এভাবে উৎপাদন হলে আমাদের ভারতের উপর নির্ভর করতে হবে না। ভারত ছাড়া চলা যাবে, সমস্যা নাই। তবে আমাদের এই ধরেন এই দেশি মালটার উপর নজর দিতে হবে। আমদানিকারকরা বলছেন এই ধারা অব্যাহত রাখতে পারলে ভারতের উপর নির্ভরতা কমবে। বিভিন্ন দেশ থেকে আমদানিকারক পেঁয়াজ আনতে পারে বা ওয়ে চিনে গেছে, প্লাস আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপাদন হচ্ছে, যার কারণে ভারত নির্ভরশীল আমরা থাকবো না, নাই। এই অবস্থায় 11টি দেশের বাজার ধরে রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন এই ব্যবসায়ী নেতা। সরকার যদি ব্যবসায়ীদের সুনজর না দেখে আর্থিক সহযোগিতা না করে, তাহলে ভবিষ্যতে সংকট হলে আমদানিরা তখন আমদানি করতে উৎসাহ হবে না। গত সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর মিশর, তুরস্ক ও পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানির অনুমতিপত্র খোলেন ব্যবসায়ীরা। এরপরই কেজি সহনীয় মাত্রায় নেমে আসে পেঁয়াজের দাম। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর পেঁয়াজের দাম বাড়লেও বিশ্বের বিভিন্ন দেশে বাজার ধরার কারণে নিয়ন্ত্রণে এসেছে পেঁয়াজের বাজার। এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দেশীয় পেঁয়াজ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন প্রবাসী সময়। করোনামুক্ত হলেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। বৃহস্পতিবার রাতে তার দ্বিতীয় পরীক্ষার ফল নেগেটিভ আসে। ফলে বঙ্গবন্ধু টি-20 কাপে মুমিনুলের অংশগ্রহণে আর কোনো বাধা রইল না। এর আগে গেল 10 নভেম্বর সস্ত্রীক করোনা পজিটিভ হন মুমিনুল। তারপর থেকেই সেলফ আইসোলেশনে ছিলেন তিনি। এর মাঝে বঙ্গবন্ধু টি-20 কাপে মুমিনুলকে দলে ভেড়ায় গাজী গ্রুপ চট্টগ্রাম। শুক্রবার থেকে আনুষ্ঠানিক বায়োবাবলে ঢোকার কথা দলগুলোর। নেগেটিভ হওয়ায় মুমিনুলও যোগ দিচ্ছেন দলের সঙ্গে। এর আগে করোনা নেগেটিভ হন জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। বঙ্গবন্ধু টি-20 কাপে নিজেদের প্রথম ম্যাচে 26 নভেম্বর মুমিনুলের চট্টগ্রামের প্রতিপক্ষ ঢাকা। সমৃদ্ধি ও বেদনার ইতিহাসের পাশাপাশি রহস্যময় আর লোককাহিনীতে ঘেরা প্রাসাদের নাম আয়ারল্যান্ডের মেনলো ক্যাসেল। ব্ল্যাক ক্যাসেল নামেও যার ব্যাপক পরিচিতি রয়েছে। 451 বছরের পুরনো ঐতিহাসিক সেই প্রাসাদের সঙ্গে মিশে থাকা অজানা কথাগুলো জানাচ্ছেন সৈয়দ জুয়েল। গলয়ের সবচেয়ে ধনী পরিবার ছিল ব্লেক পরিবার। 1969 সালে তারা করিব নদীর তীরে মেনলো ক্যাসেল প্রতিষ্ঠা করেন। 1600 সাল থেকে 1910 সাল পর্যন্ত ব্লেক পরিবারই বাস করতেন এখানে।
ক্যাসেলের প্রবেশে শত শত বছরের পুরানো পথ ও গাছগুলো এখনো প্রকৃতিতে ইতিহাসে সাক্ষী হয়ে আছে। আলো ছায়ার পরিবর্তনের খেলায় গাছগুলো কে পড়লেও এখনো যেন চিরযৌবনের রং ছড়িয়ে আমন্ত্রণ জানাচ্ছে দর্শনার্থীদের। এই ম্যানলো ক্যাসেলেই 16শ শতাব্দীতে ঐতিহ্যবাহী মেইন ইন ম্যানলো অনুষ্ঠানের আয়োজন করত ব্লেক পরিবার। অনেক ধরনের খেলাধুলার পাশাপাশি সঙ্গীত ও নৃত্যেরও আয়োজন থাকতো এখানে। 1910 সালের 26শে জুলাই স্যার ভ্যালেন্টাইন ব্লেক ও তার স্ত্রী লেডি ব্লেক ডাবলিন থেকে দূরে থাকা অবস্থায় মেনলোরে ক্যাসেলটিতে আগুন লেগে তাদের শারীরিক প্রতিবন্ধী কন্যা ইলিয়েন ও 2 দাসী মারা যায়। সবার দেহ পেলেও কন্যা ইলিয়নের দেহের সন্ধান আর পাওয়া যায়নি। কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে ম্যানলো ক্যাসেলের এই অংশবিশেষ, যার মাঝে রয়েছে অনেক আনন্দ ও বেদনার করুণ এক ইতিহাস। এখনো যারা এখানে ভ্রমণে আসেন, ইলিয়েন নামের সেই কন্যার কথা স্মরণে তাকিয়ে থাকেন ক্যাসেলটির ধ্বংসাবশেষের দিকে। আয়ারল্যান্ডের ম্যানলো ক্যাসেল থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও এক। 2022 সাল থেকে নতুন কারিকুলামে নবম দশম শ্রেণীতে থাকছে না বিজ্ঞান, বাণিজ্য, মানবিক বিভাগ। সংসদের শিক্ষামন্ত্রী হবে সমন্বিত কারিকুলাম। এবং বিশ্বে করোনা পরিস্থিতির অবনতি, নিউ ইয়র্কে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।